একদা সুজলা সুফলা বাংলার এক নিভৃত গ্রামে বাস করত শান্তিপ্রিয় কিছু মানুষ। গ্রামটি ছিল সবুজে ঘেরা, পাশ দিয়ে বয়ে যেত এক শান্ত নদী। কিন্তু এই শান্ত গ্রামের ওপর এক কালো ছায়ার মতো চেপে বসেছিল জমিদার জগন্নাথ। সে ছিল নিষ্ঠুর ও লোভী। তার প্রজাদের ওপর অত্যাচার করাই ছিল তার একমাত্র আনন্দ। হুজুর, এই খাজনার সময় তো হয়ে এসেছে, কিন্তু বৃষ্টির অভাবে তেমন কেউ ফসল ফলাতে পারেনি। লোকের মুখে শোনা যাচ্ছে এবার কেউ খাজনা দেবে না। কি খাজনা দেবে না? শোন, এবার সবার কাছ থেকে দ্বিগুণ খাজনা আদায় করবি। কেউ যদি খাজনা দিতে না চায় তাহলে পিটিয়ে পিঠের চামড়া তুলে দিবি। ঠিক আছে হুজুর। তাহলে গ্রামে গিয়ে সবার বাড়ি বাড়ি থেকে খাজনা তুলে নিয়ে আয়, যা। গ্রামের সবচেয়ে অভাবী কৃষক মাধব, তার বৃদ্ধ মা, আর অভাব নিয়েই তার সংসার। বাবা মাধব, শুনলাম জমিদারের লাঠিয়ালরা জোর করে গ্রামের মানুষের কাছ থেকে খাজনা আদায়ের চেষ্টা করছে। এখন কি করবি বাবা? কি আর করব, কোথা থেকে দেব জমিদারের খাজনা? তাহলে তো জমিদারের নিষ্ঠুর লাঠিয়ালরা তোকে মেরে আর কিচ্ছু রাখবে না রে। মারলে মারবে, এছাড়া আমাদের আর কি ভাই করার আছে? এবার কোথা থেকে দেব খাজনা? এ বছরেও তো বৃষ্টির অভাবে কোনো ফসল হয়নি। সারা বছর কি খেয়ে থাকবো সেটাও তো জানি না। তাহলে খাজনা দেব কি করে? এই মাধব, তাড়াতাড়ি খাজনা বের কর, আর জমিদারের হুকুম এবছরে দ্বিগুণ খাজনা দিতে হবে। দ্বিগুণ? দ্বিগুণ খাজনা কোথা থেকে দেব? এবার তো জমিতে কোনো ফসলই হয়নি। এবছরের খাজনাই দিতে পারবো না, তাহলে দ্বিগুণ কোথা থেকে দেব? কোথা থেকে দিবি সেটা তুই ভালো জানিস, কিন্তু জমিদারের হুকুম এবছরে 1 পয়সা খাজনাও কম নেওয়া যাবে না। সবাইকে দ্বিগুণ খাজনা দিতেই হবে। তাড়াতাড়ি খাজনা বের কর, আমাদের আবার সারা গ্রামের মানুষের কাছ থেকে খাজনা তুলতে হবে। এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই। এই বছরে আমি কোনো খাজনা দিতে পারবো না। শেষবারের মতো বলছি, তাড়াতাড়ি খাজনা দে, তা না হলে মেরে পিঠের চাল তুলে দেব। না না, তোমাদের দোহাই লাগে, আমার ছেলেকে মেরো না তোমরা। আমাদের যখন সময় হবে আমরা ঠিক খাজনা পরিশোধ করে দেব। তোদের যখন সময় হবে তখন দিবি, আর এতদিন কি জমিদার তোদের আশায় দিন গুনবে? দে 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 বুড়ি, দে খাজনা দে, তাড়াতাড়ি দে বলছি। এখন কোথা থেকে খাজনা দেব? কোথা থেকে দিবি দেখাচ্ছি। আহ, 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 আহ। না, মেরো না, আমার মাকে মেরো না। মারতে হয় আমাকে মারো, আমার মাকে মেরো না। ঠিক আছে, তাহলে এবার তুই মার খা। আহ ও আহ আহ। না না, মেরো না, মেরো না, আমার ছেলেটাকে তোমরা মেরো না। তোমাদের দোহাই লাগে, আমার ছেলেটাকে মেরো না, মেরো না, মেরো না তোমরা। সন্ধে হওয়ার আগে জমিদারের কাছে গিয়ে খাজনা দিয়ে আসবি, তা না হলে কাল এসে দুটোকে উল্টো করে ঝুলিয়ে নিয়ে যাবো। এই চল। ওরে মাধব, বাবা আমার মাধব। মা, আমাদের ওপরে এই অত্যাচার কি কোনোদিনও শেষ হবে না? শেষ হবে রে বাবা, শেষ হবে। যেদিন আমাদের মনে আর কোনো ভয় থাকবে না, আমরা এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস পাবো, সেদিন এই অত্যাচারের শেষ হবে। খাজনার জন্য লাঠিয়ালরা গ্রামের সবার উপরে এমন নির্মম অত্যাচার চালায়, কিন্তু ফসল ভালো না হয় গ্রামের কেউই খাজনা দিতে না পেরে গ্রামের সবাই খাজনা মাপের জন্য জমিদারের কাছে উপস্থিত হয়। হুজুর, এ বছরে তেমন ফসল ফলেনি, এখন আমরা খাজনা দেব কোথা থেকে?
এ বছরের মতো আমাদের খাজনা মাফ করে দিন। এর পরের বার জমিতে ভালো ফসল হলে আপনার খাজনা পরিশোধ করে দেব। আমি ওইসব কিছু বুঝি না। তোমাদের ফসল হোক বা না হোক, খাজনা তোমাদের পরিশোধ করতেই হবে। কোথা থেকে দেব খাজনা? আমরা তো এখন অসহায়, কারো কাছে তো এখন কানাকুড়িও নেই। কানাকুড়ি নেই মানে? তোমাদের তো সবার বাড়ি আছে, প্রয়োজন হয় বাড়ি বন্ধক রাখো, তা না হলে বিক্রি করে দাও, কিন্তু কালকের মধ্যে আমার খাজনা চাই। কিন্তু বাড়ি বিক্রি করে আমরা কোথায় থাকবো? আমাদের যে মাথা গোজার মতো কিছুই থাকবে না। আমার খাজনা না দিলে এমনিতেই কারো মাথা গোজার ঠাঁই রাখবো না, সবার বাড়ি উচ্ছেদ করে ফেলবো। হুজুর, আমাদের উপর একটু দয়া করুন, আমাদেরকে একটু সময় দিন। আমার মনে কোনো দয়া মায়া নেই, আমি চাই আমার খাজনা। তাই কথা না বাড়িয়ে সবাই বাড়িতে গিয়ে খাজনার টাকা জোগাড় কর, যাও। কৃষকদের এমন অবস্থা দেখেও জমিদার কোনো দয়া দেখায় না, যার কারণে মাধব তার বাড়ি বন্ধক রেখে খাজনার টাকা জোগাড় করে। কয়েকদিন পর হঠাৎ মাধবের মা অসুস্থ হয়ে পড়ে। তাকে সুস্থ করতে হলে শহরের বড় হাসপাতালে নিতে হবে, কিন্তু হাসপাতালে নিতে হলে পাড়ি দিতে হবে গ্রামের নদী, যে নদী জমিদার আগেই কবজা করে রেখেছে। নদী পার হতে হলে দিতে হবে মোটা অঙ্কের টাকা। কানু ভাই, আমাদেরকে একটু তাড়াতাড়ি পার করে দাও, আমার মাকে নিয়ে এখনই হাসপাতালে যেতে হবে। হ্যাঁ, পার তো করবই, পার করার জন্যই তো বসে আছি। তার টাকা আছে তো? এই নদী পার হতে টাকা লাগবে, পয়সা দিলে হবে না? না, পয়সা না দিলে হবে না। জমিদার মশাইয়ের হুকুম, 50 টাকা ছাড়া নদী পার করা যাবে না। 50 টাকা? এত টাকা আমি কোথায় পাবো? এত টাকা তো আমার কাছে নেই। বলি কি, একটু দয়া করো না, এই পয়সা দিয়ে আমাকে পার করে দাও না। এখনই মাকে হাসপাতালে না নিয়ে গেলে একটা বড় সর্বনাশ হয়ে যেতে পারে। আমাকে ক্ষমা করো, আমি জমিদারের হুকুম অমান্য করতে পারবো না। কিরে কানু, কি হয়েছে এখানে? হুজুর, আমার মা খুবই অসুস্থ, মাকে নিয়ে এখনই হাসপাতালে যেতে হবে। তাই মাঝিকে বলেছি আমাদেরকে একটু পার করে দিতে। হ্যাঁ, তাতে কি হয়েছে? মাঝিকে টাকা দে, মাঝি তোদেরকে নদী পার করে দেবে। হুজুর, অত টাকা তো আমার কাছে নেই, আপনি একটু বলে দিন না আমাদের একটু নদীটা পার করে দিতে, তা না হলে আমার মা মারা যাবে। তাতে আমার কিছু যায় আসে না, এই মাঝি কারো কাছ থেকে 1 টাকাও কম নিবি না। জি হুজুর। হুজুর, একটু দয়া করুন, এমন অবিচার করবেন না। আমি আপনার সব টাকা পরে পরিশোধ করে দেব, এখন আমাদের একটু পার করে দিন না। এই ভিখারি বাচ্চা, যা তো এখান থেকে। টাকা নেই, নদী পার হতে এসেছিস? জানিস না আমার তৈরি আইন কখনো নড়ে চড়ে না। যা যা যা, এখান থেকে যা। বাবা মাধব, আমাকে বাড়ি নিয়ে চল বাবা, আমি না হয় আমার স্বামীর ভিটেতেই মরবো। হ্যাঁ, তাই নিয়ে যা, বেচারি স্বামীর ভিটে মরলে একটু শান্তি পাবে। জমিদারের এমন অত্যাচারে গ্রামের সবার মনকেই বিষণ্ণ করে তুলেছিল। এবার যখন মাধব জমিদারের জন্য তার মায়ের চিকিৎসা করাতে পারল না, তখন সে ভাবল এভাবে চললে সারা জীবন গ্রামের সবাইকে এমনভাবে নির্যাতিত হতে হবে। তাই সে গ্রামের কিছু নির্যাতিত যুবককে নিয়ে একটি দল গঠন করে। ওই জমিদারের এই অত্যাচার আমরা কতদিন মুখ বুজে সহ্য করব? ওই জমিদার তো আমাদের রক্ত চুষে চুষে খাচ্ছে। শুনেছি এই জমিদারের বাপ দাদারা নাকি অনেক ভালো ছিল, কিন্তু এই জমিদার আমাদের গরিব কৃষকদের উপর অমানবিক আচরণ চালাচ্ছে। হ্যাঁ, আর আমরা যদি সারা জীবন এভাবে চলি তাহলে জমিদার কখনো তার এমন অত্যাচার বন্ধ করবে না। তাই আমাদেরই কিছু একটা করতে হবে, আমাদের আর ভয় পেলে চলবে না। তাহলে এখন কি করবি? ওই জমিদার যদি জানতে পারে আমরা তার বিরুদ্ধে কথা বলছি, তাহলে তো আমাদের কারো রক্ষা থাকবে না। এই ভয় যতদিন আমাদের মধ্যে থাকবে ততদিন জমিদার আমাদেরকে শোষণ করতেই থাকবে। তাই এখন সময় এসেছে, এবার ওই জমিদারকে উপযুক্ত শাস্তি দিতে হবে। কিন্তু জমিদার তো সবসময় ওই লাঠিয়াল নিয়ে ঘুরে বেড়ায়। আমরা যদি ওই জমিদারের কিছু করতে না পারি, তাহলে জমিদার আমাদেরকে এই গ্রাম ছাড়া করে সবকিছু নিজের করে নেবে। একতা হচ্ছে সবচাইতে বড় শক্তি, যে শক্তির কাছে আজ পর্যন্ত
সকল জালিম শাসক মাথা নত করেছে, তাই আমরা এক হয়ে এর প্রতিবাদ করলে আমাদের জয় নিশ্চিত। ঠিক আছে, এবার তাহলে সবাই মিলে ওই জমিদারকে তার পাপের শাস্তি দেব। হ্যাঁ, এবার তাহলে তোমরা যাও, আর সময় হলে সবাইকে ডাকবো, সময় মতো সবাই চলে এসো। নমস্কার জমিদার মশাই, নমস্কার। হ্যাঁ নমস্কার, কিন্তু আপনারা কারা আর এখানে এসেছেন কেন? আমরা ইংল্যান্ড থেকে এসেছি। চারপাশটা বেশ ভালো করে ঘুরে ঘুরে দেখলাম। এই আপনার এলাকাটা বেশ শান্তিপূর্ণ, তবে উত্তরে নদীর পাশের যে গ্রামটা, ওটা তো একেবারে রত্নের খনি। সোজা কথায় টাকা ফলানোর জন্য আদর্শ জায়গা। এসব কি বলছেন আপনারা? রত্নের খনি, টাকা ফলানোর জায়গা, তাও আবার এই গ্রামগঞ্জে? হ্যাঁ, টাকা ফলানো জায়গা, কিন্তু আপনার এই মাটিতে নয়, আমাদের মেশিনে। আমি তো আপনাদের কথা কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলুন। জমিদার মশাই, আপনার অঞ্চলের উত্তরে যে গ্রামটা রয়েছে সেখানে একটা চিনিকল তৈরি করতে চাচ্ছি। আপনি অনুমতি দিলে আমরা সেখানে চিনিকল তৈরি করব। কিন্তু আমি আপনাদের চিনিকল তৈরি করতে দেবো কেন? ওখানে অনেক গ্রামবাসীরা থাকে, তারা বছর বছর আমাকে খাজনা দেয়, তাদেরকে উঠিয়ে দিয়ে আমার লাভ কি? খাজনা আমরাও দেব, অনেক অনেক টাকা, যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনাদের প্রস্তাবটা অনেক লোভনীয়, কিন্তু ওখানে তো অনেক মানুষ বসবাস করে, তাদেরকে তুলে দেবো কি করে? এই হুজুর, এবারের কেউ ফসল ফলাতে পারেনি বলে সবাই বাড়ি বন্ধক রেখে আপনার খাজনা আদায় করেছে, কিন্তু কেউ তাদের বাড়ির খাজনা আদায় করেনি। এখন যদি আপনি তাদের বাড়ির খাজনা দিতে বলেন, তাহলে সবার বাড়ি বিক্রি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। হ্যাঁ, আপনি যদি বিক্রি করেন তাহলে আমরা জায়গা অনেক টাকা দিয়ে কিনে নেব, আর আপনি চাইলে আমাদের পার্টনার হতে পারেন। ওরে কানু, তুই আমার সাথে থাকিস বলে তোর মাথায় এত বুদ্ধি হয়েছে। আপনারা চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি গ্রামবাসীদের তাড়িয়ে আপনাদেরকে খবর দেব। ঠিক আছে, তাহলে এবার আমরা যাই। কানু, এবার তাহলে সারা গ্রামে ঘোষণা করে দে কালকের মধ্যে যেন সবাই সবার বাড়ির খাজনা দিয়ে যায়, আর যদি খাজনা দিতে না পারে তাহলে যেন বাড়ি ছেড়ে চলে যায়। আমি এখন যাচ্ছি হুজুর। এই শুনুন শুনুন শুনুন, জমিদার মশাই ঘোষণা করেছে কালকের মধ্যে সবার বাড়ির খাজনা পরিশোধ করতে হবে, তা না হলে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। শুনুন 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 শুনুন। এই মাধব, জমিদার তো এবার আমাদের বাড়ি ছাড়া করার ব্যবস্থা করছে। হ্যাঁ, ওই জমিদার আমাদের রক্ত খেয়ে খেয়ে শান্তি পাচ্ছে না, এবার আমাদের জ্যান্ত গিলে খেতে চাচ্ছে। তাহলে এখন কি করব? বাড়ি বন্ধক রেখে জমির খাজনা দিয়েছি, এখন কি করে বাড়ির খাজনা দেব? এখন হয় বাড়ি বিক্রি করতে হবে, না হয় বাড়ি ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, তার মানে জমিদার চাইছে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই। তাহলে এখন কি করব? এখন কিছু করতে হবে না, সময় হলে তারপর করব। যাও, তুমি তোমার কাজে যাও, আর আমি সারা গ্রামের সবার চোখ খোলার ব্যবস্থা করছি। এত বড় খারাপ খবর শুনে কি কাজে মন বসবে? এ নিয়ে আর চিন্তা করে কোনো লাভ নেই, এমনিতেই বাড়ি ছাড়া হতে হবে। কিন্তু বাড়ি ছাড়া হওয়ার আগে একবার জমিদারকে মরণ কামড় দিতে হবে। যাও যাও তুমি। কিরে কানু, কাল কি সত্যি সত্যি গ্রামের মধ্যে ঘোষণা করেছিলি? হ্যাঁ হুজুর, পুরো গ্রামে বেশ কয়েকবার করে ঘোষণা করেছি। তাহলে গ্রামের কেউ তো খাজনা দেওয়ার জন্য আসছে না। আমার মনে হয় সবাই ঘর বাড়ি ছেড়ে চলে গেছে, যার কারণে কেউ খাজনা দিতে আসেনি। তাহলে চল একবার গিয়ে দেখে আসি সবাই সত্যি গ্রাম ছেড়ে চলে গেছে কিনা। ঠিক আছে হুজুর, চলুন।
কি রে কালু, খাজনার ব্যাপারে তুই কি সত্যি সবাইকে জানিয়েছিস? হ্যাঁ হুজুর, সবাইকে জানিয়েছি। তাহলে গ্রামের সবাই এমন ভাবে চলাফেরা করছে, মনে হচ্ছে গ্রামের মানুষ কিছুই জানে না, কেউ আমাকে চেনেও না। আমিও কিছু বুঝতে পারছি না হুজুর। এর আগে তো আপনাকে দেখলে সবাই হাত জোড় করে প্রণাম জানাতো, এখন এদের দেখে মনে হচ্ছে এরা কেউ আপনাকে চেনেই না। গ্রামের সবাইকে ডাক, ওদের এত বড় সাহস আমার সাথে বেয়াদবি। এবার ওদেরকে তো গ্রাম ছাড়া করবোই, তার সাথে আবার পায়ে ধরে ক্ষমা চাইয়ে ছাড়বো। ঠিক আছে হুজুর, চলুন ওই গাছটার নিচে চলুন, তারপর আমি গ্রামের সবাইকে এখানে হাজির করছি। এই সবাই এদিকে এসো, জমিদার সাহেবের হুকুম, সবাই এদিকে এসো। এই এই তোমরা এমন লাঠি সোটা নিয়ে এখানে কেন? বুঝলেন না জমিদার মশাই, এখন থেকে সবাই আপনাকে এগুলো দিয়েই খাজনা দেবে। কি, তোদের এত বড় সাহস আমার বিরুদ্ধে বিদ্রোহ? এই লাঠিয়ালরা, তোরা কি করছিস? সবাইকে মেরে চামড়া তুলে দে। হুজুর, এত লোকের সাথে লড়াই করার ইচ্ছা আমাদের নেই, বেঁচে থাকলে আবার দেখা হবে। এই না না, আমাকে ছেড়ে যাস না, আমাকে ছেড়ে যাস না। দেখি দেখি কি হয়েছে। মাস্টার মশাই, এবার আপনি বলুন, এই জমিদারকে এখন কি করব? আরে, যতটুকু বলেছিলাম তার চেয়ে একটু বেশি মেরেছিস, যা হওয়ার হয়েছে। শোন, আজ থেকে এই জমিদারের যত জমি জমা সব সাধারণ কৃষকরা চাষ করবে। এখন থেকে কাউকে খাজনা দিতে হবে না, আর জমিদারকে সাধারণ কৃষক হয়ে গ্রামে থাকতে হবে। আর যদি তা না থাকতে চায় তাহলে আরো মেরে সাঁতার করিয়ে নদী পার করে দেবে, যাতে এই গ্রামে না থাকতে পারে। কি বলেন জমিদার মশাই, আবার আপনার ক্ষমতা চাই নাকি? না না, আমার ক্ষমতা চাই না, আর কোনো অর্থ সম্পদও চাই না, আমি সাধারণ কৃষক হয়েই থাকবো। গ্রামের সবাই জমিদারের অত্যাচার সহ্য করতে না পেরে জমিদারকে তার পাপের শাস্তি দেয়। সেই সাথে জমিদারের সকল সম্পত্তি গ্রামের সবাই ভাগাভাগি করে নেয়, যার ফলে সেই গ্রামে আবারও সুখ আর শান্তিতে ভরে ওঠে, আর জমিদার একজন সাধারণ কৃষক হয়ে জীবনযাপন করতে থাকে।